জাস্টিস দিয়েছে, সেখানে যেমন লাইভ স্ট্রিমিংয়ের কথা তোলা হয়েছে, সিকিউরিটি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিকিউরিটি কি হয়েছে এই নিয়ে কিন্তু রাজ্য সরকারকে ভৎসনা করেছে এবং যে পরিমাণ সিসিটিভির দরকার ছিল এখনও লাগানো হয়নি। বায়োমেট্রিকের কথা চিফ জাস্টিস উল্লেখ করেছিলেন, সিকিউরিটিটা আগে নিশ্চিত করতে হবে, তারপরে ডক্টরদের কর্মস্থানে ফিরে যাওয়া। কি বলবে এই বিষয়গুলো নিয়ে? দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন যে পরশু দিন বা তার আগের দিন মেদিনীপুরের কোথাও একটা হসপিটালে ডাক্তার আবার আক্রান্ত হয়েছে। তো এবার এই যে ক্রমাগত ডাক্তারদের ওপর যদি এরকমভাবে আঘাত নেমে আসে, তাহলে তারা কাজটা করবেন কিভাবে? কারণ কিন্তু ডাক্তারকে ছাড়া কিন্তু সমাজ এক মাসও চলতে পারবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই নোবেল প্রফেশনের ওপর যদি আঘাত নেমে আসে, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি আমাদের অন্যান্য পেশার ভাই বন্ধুরা তারা কীরকম বিপর্যয়ের মধ্যে আছে। এটা খালি আমাদের একার লড়াই নয়, এটা গোটা সমাজের লড়াই। আমরা সবাই লড়তে চাই একটা সুস্থ স্বাভাবিক পরিকাঠামোর জন্য, যেখানে কাজ করতে গেলে লোককে সততার সঙ্গে সে কাজ করতে পারবে, তাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে না, এবং সে দিনের শেষে বাড়িতে এসে ভালো মতনভাবে বাড়ির লোককে বলতে পারবে যে না, আমি সৎ পথে ছিলাম, এই উপার্জন সৎ পথের উপার্জন। এবং থ্রেড কালচারের বিরুদ্ধেও তোমাদের লড়াই। অবশ্যই। শুধু তাই নয়, যে বিষয়টা সামনে আসছে যে সেই থ্রেড কালচার থেকে কিভাবে সুরক্ষা করা যায়, এবং সিভিকদেরকে 7 দিনের একটা ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এই বিষয়টাকে কিভাবে দেখছো? মানে এটা যদি করা হয় তাহলে তোমরা জুনিয়র ডক্টরস ফোরাম কি এটাকে মেনে নেবে? মানে এই বিষয়টাকে, মানে 7 দিনের ট্রেনিং দিয়ে কি সিকিউরিটি করা যায়? দেখুন, আমি আমরা সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে দেখেছি তাদের পারফরমেন্স, কিন্তু আমি জুনিয়র ডক্টরস ফোরামের মুখপাত্র নই, সুতরাং তারা কি ভাবছে সেটা আমি বলতে পারবো না। আমি আমার ব্যক্তিগত মতামত অবশ্যই এটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যে পোস্টটা রাখা হচ্ছে, এটা রিক্রুটমেন্টটা কতটা স্বচ্ছতা সহকারে করা হচ্ছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন। এবং আমার মনে হয় না এরকম টেম্পোরারি কোনো চাকরি দিয়ে একটা রাজ্য কিংবা সমাজ চলতে পারে। একটা পার্মানেন্ট চাকরির কথা সবাই ভাবে, সবাই খোঁজে, এবং সেটা খালি তার পরিবারের জন্য নয়, এটা সমাজের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেও সেটা ইম্পর্টেন্ট। আর আপনি থ্রেড কালচার নিয়ে বলছিলেন, এখন বিরূপাক্ষ এবং অভিজ্ঞদের নাম আছে, কিন্তু এরকম বিরূপাক্ষ এবং অভিজ্ঞ একটা ধরলে চলবে না। এই সিস্টেম যদি থাকে, 1000টা বিরূপাক্ষ আবার জন্ম নেবে ঠিক অনুব্রতর মতন, এবং অভিজ্ঞও আরও 1000টা জন্ম নেবে। সুতরাং এই কালচারটাকে যাতে দমানো যায়, সেটাকে একদম একটা কমিটি গঠন করে যেখানে থ্রেড বা গ্রিভ্যান্স জমা দেওয়া যাবে এবং সেটা যাতে এফেক্টিভলি ওয়ার্ক করে, আমার মনে হয় সেরকম একটা কমিটি বা টাস্ক ফোর্সের মধ্যে দিয়ে কাজটা করা দরকার, এবং সেই টাস্ক ফোর্সের গঠনটাও স্বচ্ছ হওয়া দরকার, গণতান্ত্রিক হওয়া দরকার। দিন ধরেই আমি শুনছিলাম যে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠানো হচ্ছে, কিন্তু সে কোনো সদর কিংবা কোনো রকম শব্দ একটা গেছে বলে আমরা জানি না। এবার এটার পরে যদি তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয়, সেটা তো অবশ্যই কাম্য। এবং রুই কল্যাণ সমিতিগুলোর যে কমিটিটা, আমি বারবার বলছি, যদি একজনকে সরিয়ে হবে না, সেটাতে ইলেকশনটা গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা কলেজের আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, আমাদের ডক্টরদের রিপ্রেজেন্টেটিভ, সঙ্গে প্রশাসনিক রিপ্রেজেন্টেটিভ, তিনটেই গণতান্ত্রিকভাবে যদি ইলেক্টেড হয়, তবেই এই মৌরুষি পাটটা বন্ধ করা সম্ভব, নইলে আমার মনে হয় না। আর একটা বিষয়, তোমাদের একটা দাবি ছিল যেখানে সিপিকে সরাতে হবে, এবং অনেকেই আছে যেখানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা ছিল তাদের সরাতে হবে, আয়তায় আনতে হবে। একদমই। এবার কি বলবেন, মানে তাদের কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করিয়ে কোথাও কি প্রাইস পোস্টিং দিল, কি মনে হয়? এটা অনেকটা আপনার সন্দীপ ঘোষকে আরজি করের প্রিন্সিপাল থেকে সরিয়ে সিএনএমসির প্রিন্সিপাল করার মতন ব্যাপার। এর থেকে বেশি আমি কি বলবো? আমি দেখলাম একটা চেয়ার শিফটিং হচ্ছে বিভিন্ন পদের মধ্যে, মিউজিক্যাল চেয়ারের মধ্যে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা এটা নিয়ে আমরা সন্তুষ্ট যে সম্পূর্ণ তা নয়, সেটা নিয়ে আমাদের দাদাজিরা মতামত রাখবেন, সেটা আপনারা সকলেই জানতে পারবেন। এখনও আমাদের অবস্থান চলছে এবং সেটা পরবর্তীতে আরও কতদিন চলবে সেটা আপনারা খুব অল্প সময়ের মধ্যেই জানেন। প্রাথমিক দাবি হচ্ছে জাস্টিস পাওয়া, মানে এটা প্রথম সবার ছিল, মানে নাগরিক সমাজ এবং পরোক্ষ দুটো যারা জড়িত সবাই যাতে, এবং যতক্ষণ না জাস্টিস হবে এই আন্দোলন কি চলবে? মানে প্রাথমিকভাবে তোমাদের মানে চিন্তা ভাবনাটা কি? মানে জাস্টিস যতদিন না পাওয়া যাবে আন্দোলন চলবে, কিন্তু আন্দোলনের মধ্যে কর্মবিরতি একটা বিশাল অংশ, সেই কর্মবিরতি একটা বিশাল অংশ, সেই কর্মবিরতিটা চলবেন কিনা আপনি মনে হয় সেটা জিজ্ঞেস করছেন। একদমই। সেই কর্মবিরতিটা চলবে কিনা সেটা সম্বন্ধেও আমরা আমাদের বৈঠক থেকে জানতে পারবো, সেটা আমি এখানে বলতে পারবো না। কিন্তু আন্দোলন চলবে, মানুষের মনে এই যে আগুন, সেটা যতদিন পর্যন্ত না জাস্টিস পাওয়া যাচ্ছে, যতদিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ততদিন মানুষের
যেদিনকে বৈঠক সেরে বেরোনো হলো, তারপরে প্রেস কনফারেন্স করার পর রাত্রিবেলা জুনিয়র ডক্টরসের ফোরামের তরফ থেকে তারপরে একটা উচ্ছ্বাসের একটা দেখা গেছিলো, উচ্ছ্বাস সব ডাক্তাররা, সেই নিয়েও বিভিন্ন জায়গায় রিল বানানো হয়েছে, মিম, এবং সরকারের তরফ থেকে বা তৃণমূলের সরকারের তরফ থেকে নানা রকম কটাক্ষ করা হচ্ছে যে এটা কি ধরনের আন্দোলন, মানে এটা কি ধরনের উৎসব, ওরা কি জাস্টিস চায় নাকি ওদের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র, মানে ডাক্তারদের আবার দাগিয়ে দেওয়ার চেষ্টা, কি বলবে এটা নিয়ে? আমার মনে হয় মানুষ আমাদের সঙ্গে আছে, সমাজ আমাদের সঙ্গে আছে। এক্ষেত্রে যত রকম আঘাত নেমে আসবে এটা আমাদের আন্দোলনকেই আরও জোরদার করবে। এখানে আমার মনে হয় এই বক্তব্যগুলো যারা করছেন এটা তাদের প্রতি আমাদের এটা আরও শক্তি যোগাবে, এটা মানুষের মধ্যে আমাদের প্রতি আরও সহানুভূতি বাড়বে। তোমার রক্ত চোখ আধার রাতের মশালো, তোমার রক্ত চোখ আধার রাতের মশালো, তোমার রক্ত চোখ আধার রাতের মশালো, তোমার খন্ড রোগ নিতেই হবে প্রতিশোধ, তোমার খন্ড রোগ নিতেই হবে প্রতিশোধ, তোমার খন্ড রোগ নিতেই হবে প্রতিশোধ। কি বলবেন এই জুনিয়র বাচ্চারা যেভাবে পথে বসে আছে, আমরা আজকে ওদের সাথে আছি, একদম সাথে আছি। আমি বললাম না, শারীরিকভাবে সক্ষম নয়, সেই জন্য এসে কিছু করতে পারছি না। আপনি কি এই প্রথম এলেন? হ্যাঁ, আমি প্রথম এলাম। আসলে কলকাতায় যে ঘটনাটা হয়েছে সবাই জানে, জুনিয়র ডাক্তাররা প্রায় 35 দিন ধরে ধর্ণা করছে তাদের অনেকগুলো দাবি, 5টা দাবি নিয়ে। কি বলবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে আজকে পথে বসলো জাস্টিসের জন্য, কি বলবেন? কি বলবো, যে বললাম না, আমার যদি বয়স হতো আমি এসে ওদের সঙ্গে আমিও ধর্ণা দিতাম, কারণ এই ধরনের অন্যায় না সাপোর্ট করা যাচ্ছে না কোনো মতেই। আমাদের তো কোনো ক্ষমতা নেই কিছু করার, ওই বসে বসে কষ্ট পাওয়া হচ্ছে, আর কিছু না। সেই জন্যই ওদের সমর্থন জানাতে বলো কি, ওদের সঙ্গে একটু দেখা করার জন্যই আমি এসেছি। এই যে তিলোত্তমা যেভাবে আমাদের ছেড়ে চলে গেল, যেভাবে নৃশংস ঘটনা কলকাতার বুকে ঘটেছে, এই কলকাতায় আমরা সবাই জন্মেছি, বড় হয়েছি, কি বলবেন? মানে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি বলবো যে মেয়েরা এখানে কেউ সেফই নয়, কেউ সেফ নয়, সেটা বয়স হিসাবেও নয়, কম বয়স হোক বেশি বয়স হোক বাচ্চা হোক, কোনো মেয়েই সেফ নয়। কিন্তু কেন, এখানে তো মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি তো অনেকগুলো অপরাজিতা বিল করেছে, অনেক কিছু করার চেষ্টা করছে। না না, সেটাই তো, মানে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের এই অবস্থা, সেটাই সব থেকে বড়, মানে কি বলবো, যোগ বলতে পারি।